পজ করো এবং নিজে সলভ করার চেষ্টা করো। কত সময় লাগছে অবশ্যই দেখবে, ঠিক আছে। দ্বিতীয় প্রশ্নটি দেখো, সেম ভাবে ভিডিওটি পজ করো এবং নিজে সলভ করার চেষ্টা করো, কত সময় লাগছে অবশ্যই দেখবে। তৃতীয় প্রশ্ন দেখো, দেখলে, চেষ্টা করলে, কিন্তু 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে সলভ হচ্ছে না, তাই না? এই প্রশ্নটি যেমন তুমি 32 এবং 52 এলসিএম নিচ্ছ, সেখানেই তো 10 সেকেন্ডের বেশি সময় লাগছে কি না? কারণ তুমি একটি অ্যাপ্রোচেই শিখেছ। শুধু একটি অ্যাপ্রোচ শিখলেই হবে না, বুঝতে পারলে? বাকিদেরকে হারানোর জন্য তোমার কাছে এক্সট্রা কিছু থাকতে হবে, বুঝতে পারলে? তো চলো দেখি কিভাবে সলভ করা যায় 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে। বলেছে এ এবং বি পৃথকভাবে যথাক্রমে 32 দিন এবং 52 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে। এ একাকী কাজটি শুরু করেন এবং 8 দিন কাজ করে কাজ ছেড়ে চলে যান। বাকি কাজ বি কতদিনে সম্পন্ন করবেন? ঠিক আছে, এ কতদিন কাজ করেছেন? দাদা 8 দিন কাজ করেছেন। কতদিনে সম্পূর্ণ কাজটি করেন? 32 দিনে। তাহলে 8 দিনে কত অংশ কাজ করেছে? 8 দিনে কত অংশ কাজ করেছে? 8/32, তাই না? 8/32 অংশ কাজ করেছে, তার মানে কি 1/4 অংশ কাজ করেছে, তাই তো? তাহলে বাকি কাজটি কত হলো বলো? বাকি আরো কত কাজ থাকবে? 4 ইউনিটের মধ্যে 1 ইউনিট কাজ করেছে, বাকি থাকে 3 ইউনিট কাজ, 3/4 অংশ কাজ থাকে, ঠিক আছে। এবার এই বাকি কাজটা তো বি করবে, ঠিক আছে। সম্পূর্ণ কাজ কত? 4 ইউনিট। 4 ইউনিট করে 52 দিনে, 4 ইউনিট করে 52 দিনে, তাই না? তাহলে 1 ইউনিট করবে 13 দিনে। তোমাকে 3 ইউনিট কাজ করতে হবে, তাহলে 3 ইউনিট করবে কত দিনে? 13 দ্বারা গুণ করে দাও, অর্থাৎ 39 দিনে। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। কত ইজি, পেন পেপার ছাড়াই সলভ করা যেতে পারে, তাই না? পরেরটি দেখো, পরেরটি দেখো, এ এবং বি পৃথকভাবে যথাক্রমে 56 দিন এবং 72 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে। এ একাকী কাজটি শুরু করেন এবং 7 দিন কাজ করে কাজ ছেড়ে চলে যান। বাকি কাজ বি কতদিনে সম্পন্ন করবেন? ঠিক আছে, কতদিন কাজ করছে? 7 দিন। কত দিনে সম্পূর্ণ কাজ করে? 56 দিনে। কত অংশ কাজ করলো একবার চেক করো। 7/56 মানে কত দাদা? 1/8, 1/8। তাহলে বাকি কাজটি কত অংশ? 8 ইউনিটের মধ্যে 1 ইউনিট কাজ করেছে, বাকি থাকে 7, 7/8, ঠিক আছে। সম্পূর্ণ কাজ কত? 8 ইউনিট। এই 8 ইউনিট কাজটি বি 72 দিনে করে, 8 ইউনিট কাজটি বি 72 দিনে করে, তাই না? তো 8-এর কত গুণ? 9 গুণ, মানে 1 ইউনিট কাজ 9 দিনে করেন। তাহলে এই 7 ইউনিট কাজ, 7 ইউনিট কাজ হলো বাকি কাজ, এই বাকি কাজটা কত দিনে করবেন? 63 দিনে। অপশন নাম্বার ডি। বোঝা গেল? খুব সহজ না? পরেরটি করো, পরেরটি করো। এ একটি কাজ 96 দিনে সম্পন্ন করতে পারেন। কাজটি শুরু করেন কিন্তু 16 দিন কাজ করার পর কাজ ছেড়ে চলে যান। বাকি কাজ বি 75 দিনে সম্পূর্ণ করে। এ একাকী সম্পূর্ণ কাজটি কত দিনে সম্পূর্ণ করবেন? দেখো এ কত অংশ কাজ করেছে? দাদা সম্পূর্ণ কাজটি 96 দিনে করে, 16 দিন কাজ করেছে, তাহলে কত অংশ কাজ করেছে? 16/96, অর্থাৎ 1/6 অংশ। তাহলে বাকি কাজ কত থাকে? বাকি কাজ থাকে 6 ইউনিটের মধ্যে 1 ইউনিট কাজ করেছে, তাহলে 5 ইউনিট কাজ থাকে, 6 ইউনিটের মধ্যে 5 ইউনিট কাজ থাকে, তাই না? সম্পূর্ণ কাজ কত? 6 ইউনিট, তার মধ্যে বাকি কাজ হলো 5 ইউনিট। প্রশ্ন তো বলেছে বাকি কাজ 75 দিনে সম্পন্ন করেন, ঠিক আছে। তার মানে এই 5 ইউনিট কাজ 75 দিনে সম্পন্ন করেন, তাহলে 1 ইউনিট কাজ 15 দিনে সম্পন্ন করবেন, তাই না? তাহলে 6 ইউনিট কাজ 15 গুণ করে দেবো, তাহলে 90 দিনে। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। একসঙ্গে কোনো কাজ টি দিনে করতে পারে। যদি এ একা কাজটি T+3 দিনে শেষ করে, বি একা কাজটি T+12 দিনে শেষ করে, তাহলে টি এর মান কত? দুজনে মিলে যদি কাজ করে তাহলে টি দিন সময় লাগে। এ যদি একা কাজটি করে তাহলে 3 দিন বেশি সময় লাগে, 3 দিন বেশি সময় লাগে। বি যদি একা কাজ করে তাহলে 12 দিন বেশি সময় লাগে।
তাই না? তাহলে টি এর মান কত হবে দাদা? খুব সহজ, আমরা সকলেই শিখেছি, আমাদের টিচার শিখিয়েছে। কি শিখিয়েছে? টি এর ভ্যালু হবে স্কোয়ার রুট 3 ইন্টু 12, তার মানে 36, 36 এর স্কোয়ার রুট 6, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। তাই না? সকলে জানো এটা? ওকে, তারপরেরটি দেখো, এ এবং বি একটি কাজ একত্রে করলে যতদিন সময় লাগে, এ একাকী করলে 4 দিন বেশি, বি একাকী করলে 16 দিন বেশি সময় লাগে। এ একাকী কতদিনে কাজটি সম্পন্ন করবেন? তো সেম টাইপের প্রশ্ন মনে হচ্ছে। হ্যাঁ, সেম টাইপের প্রশ্ন। দেখো, এ এবং বি একত্রে একটি কাজ যত দিনে সম্পন্ন করে, এ যদি একা করে তাহলে 4 দিন বেশি সময় লাগছে, বি যদি একা করে তাহলে 16 দিন বেশি সময় লাগছে। তাহলে দুজনে মিলে কত সময়ে কাজটি সম্পন্ন করবেন সেটা তোমরা বলতে পারবে। দাদা কিভাবে? স্কোয়ার রুট 4 গুণ 16, 4 গুণ 16 কত হয়? 64, 64 স্কোয়ার রুট হয় 8। দাদা এটা তো এ বি এ গেল, এ বি যদি একসঙ্গে কাজ করে তাহলে 8 দিন সময় লাগে, কিন্তু প্রশ্নতে বলেছে এ একাকী করলে কতদিন সময় লাগবে, এ একাকী করলে কত সময় লাগবে? পারবে না? অবশ্যই পারবে। দুজনে মিলে কাজটি করলে 8 দিন সময় লাগে, এ যদি একা কাজটি করে তাহলে 4 দিন বেশি সময় লাগে, তাহলে 8 যোগ 4 অর্থাৎ 12 দিন সময় লাগে। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। এই টাইপের প্রশ্ন তোমরা করেছো, তাই না? নতুন কিছু আমি শেখাইনি এখানে। এবার চলো নতুন কিছু শেখাবো, প্রশ্ন পড়ো ভালো করে। এ একটি কাজ করতে বি অপেক্ষা 5 দিন বেশি সময় নেয়, এ এবং বি একত্রে কাজটি 6 দিনে সম্পন্ন করেন, এ একাকী কাজটি কত দিনে সম্পন্ন করবেন? ঠিক আছে, প্রথমে অ্যাপ্রোচটা বলি কিভাবে আমরা সলভ করব, তারপরে ডিটেলসটা দেখাবো। ঠিক আছে, ওকে, একটু ধৈর্য রাখো। দেখো, দুজনে মিলে যদি কাজটি করেন তাহলে 6 দিন সময় লাগছে, 6 দিন সময় লাগছে। হ্যাঁ দাদা 6 দিন লাগছে। তাহলে এই 6-এর স্কোয়ার করে দাও, 6-এর স্কোয়ার করে দাও, মানে কত হলো? 36, 36। ঠিক আছে, ওকে। এ একটি কাজ করতে বি অপেক্ষা 5 দিন বেশি সময় নেয়, তাহলে এই 36-এর দুটি ফ্যাক্টর বের করো, যাদেরকে গুণ করে 36 আসবে এবং বিয়োগ করে 5 আসবে। এমন ফ্যাক্টর বলতে পারবে? অবশ্যই বলতে পারবে। দেখো 9 গুণ 4 করে কত আসে? 36, 9 4-এর ডিফারেন্স কত? 5, তাই না? তাই তো। এবার দেখো এর বেশি সময় লাগছে, তাই না? এর কাজটি করতে বেশি সময় লাগছে, তাহলে এই বড় ভ্যালুটাকে নাও। তাহলে এর কত সময় লাগবে? এর কত সময় লাগবে দাদা? এই 9 যোগ দুজনে মিলে কত সময় লাগে? 6, 9 যোগ 6 মানে 15। বোঝা গেল? এটা গেল এর। যদি বলতো বি এর, তাহলে বি এরটা কত হতো? বি এর তো কম সময় লাগে, তাহলে 4-কে নাও, আর দুজনে মিলে 6 দিনে করে, 4 যোগ 6 মানে 10। দাদা দেখে তো খুব ভালো লাগলো, 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে সলভ হয়ে যাবে, কিন্তু না বুঝতে পারলাম না, এটা একটা শর্ট ট্রিকের মতো হয়ে গেল। তুমি তো এইভাবে শেখাও না, কনসেপ্টটা শেখাও একটু। চলো এ এবং বি দুজনে মিলে একটি কাজ কি দিনে সম্পন্ন করে? ঠিক আছে দাদা, এ যদি একা কাজটি করে তাহলে টি প্লাস এ দিন সময় লাগে। হ্যাঁ দাদা, বি যদি সেই কাজটি একা করে তাহলে টি প্লাস বি দিন সময় লাগে। ঠিক আছে দাদা, তাহলে এখান থেকে আমরা বলতে পারি দাদা টি ইকুয়াল টু এ স্কোয়ার রুট অফ এ বি। এটা আমরা শিখলাম, তাই না? আগে থেকে জানি, তুমি যে কোনো টিচারের কাছ থেকে পড়েছো, সেখানে শেখানো হয়েছে। ওকে দাদা, ঠিক আছে। তো এটা থেকে কিভাবে কি করব? দেখো এখানে দেখো এ আর বি এর সময়ের পার্থক্য জানা আছে, সেটা কত আছে? 5 দিন আছে, 5 দিন আছে। এখানে যদি তুমি সময়ের পার্থক্য নাও, দেখো এ মাইনাস বি পাবে। সময়ের পার্থক্য নিলে এ মাইনাস বি পাবে কি না?
পাবে তো, কারণ টি টি কাট হয়ে যাবে, তাহলে এ মাইনাস বি পাবে। আর এখানে তুমি যদি স্কোয়ার করে দাও, টি এর স্কোয়ার করে দাও, তাহলে দেখো এ বি পাচ্ছ। তাহলে দুটাকে গুণ করে দেখো, দুটাকে গুণ করে এ বি পাচ্ছ এবং বিয়োগ করে এ মাইনাস বি পাচ্ছ। তো এখানে তো সেই কাজটি করেছি, দুজনে মিলে 6 দিনে কাজ করে, তাহলে টি স্কোয়ার করলাম, অর্থাৎ এ বি পেয়ে গেলাম, এ গুণ বি পেয়ে গেলাম। তাহলে একটা হলো 9, একটা হলো 4। এবার কোনটা 9 হবে, কোনটা 9 হবে, যেটা বেশি সময় লাগছে, এর বেশি সময় লাগছে, তাহলে এই এর ভ্যালুটা হবে 9, তাই না? তার সঙ্গে টি যুক্ত করে দিলাম। বুঝতে পারলে তো কি করেছি? কোনো মুখস্থ বিদ্যা না, এই কনসেপ্ট থেকেই। ঠিক আছে, তোমরা এখানে থেমে গিয়েছিলে, তোমরা এখানে একটু করে থেমে গিয়েছিলে, আমি তার উপরে একটু কাজ করেছি। ঠিক আছে, তারপরে প্রবলেমটা আরো ইজি হয়ে গেল। চলো এবার করো এটা। দেখো, এ একটি কাজ করতে বি অপেক্ষা 36 দিন বেশি সময় নেয়, এ এবং বি একত্রে কাজটি করলে 24 দিনে সম্পন্ন করেন। তাহলে কি করব? তাহলে 24 স্কোয়ার করব, 24 স্কোয়ার করব, 24 স্কোয়ার মানে দাদা 24 গুণ 24। এইবার এখান থেকে দুটি ফ্যাক্টর বের করতে হবে, যাদেরকে বিয়োগ করে 36 আসতে হবে, বিয়োগ করে 36 আসতে হবে। এটাকে যদি আমি দ্বিগুণ করে দিই, কোনো অসুবিধা না দাদা? অসুবিধা নেই। আর এটাকে যদি আমরা হাফ করে দিই, কোনো অসুবিধা? দ্বিগুণ করলাম, হাফ করলাম, দ্বিগুণ করলাম, হাফ করলাম, করতেই পারি, করতেই পারি, তাই না? নাম্বার নেই, খেলতেই পারি। এবার দেখো এদের গুণফল তো এটা আসবে, কোনো সমস্যা নেই, গুণফল তো এটা আসবে, কিন্তু বিয়োগফল দেখো 36 আসছে, বিয়োগফল 36 আসছে। ঠিক আছে, তাহলে এবার বিয়ের সময়টা জানতে দিচ্ছে, বিয়ের তো কম সময় লাগবে, তাহলে আমরা কি ছোট ভ্যালুটাকে নেব। বিয়ের যেহেতু কম সময় লাগবে, তাহলে আমরা ছোট ভ্যালুটাকে নেব, তাই না? তাহলে বিয়ের সময় কত লাগছে? বিয়ের সময় লাগবে 12 যোগ দুজনে মিলে কত সময় লাগে? 24, মানে 36। এটা হলো বিয়ের সময়, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। যদি এরটা বের করতে বলতো তাহলে কিভাবে করতাম? দাদা এখানে বড় ভ্যালুটা আছে 48, হ্যাঁ 48 আছে, যোগ 24, দুজনে মিলে 24 সময় লাগে, তাহলে 72। ঠিক আছে, বুঝতে পারলে? তো ক্লাসটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে, ঠিক আছে? আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ এই টাইপের অনেক ভিডিও তোমরা পেতে চলেছো। ঠিক আছে, তোমাদের যদি সাপোর্ট পাই তাহলে এই টাইপের অনেক ভিডিও তোমরা পাবে। বুঝতে পারলে? চলো, অল দ্য বেস্ট। আজকের প্রথম প্রশ্ন দেখো, 6 বছর আগে এ এবং বি এর বয়সের অনুপাত ছিল 9:11 এবং তাদের বর্তমান বয়সের সমষ্টি 132 বছর। তাদের বর্তমান বয়সের অনুপাত কত? প্রথমে ভিডিওটিকে পজ করো এবং নিজে সলভ করার চেষ্টা করো। এই কোশ্চেনটির দুটি এক্সাম অ্যাপ্রোচ বলবো, ঠিক আছে? খুব মনোযোগ সহকারে দেখবে। দেখো, 6 বছর আগের অনুপাত জানা আছে এবং তাদের বর্তমান বয়সের সমষ্টি জানা আছে, তাহলে তুমি কি 6 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল সেটা বলতে পারবে? অবশ্যই বলতে পারবে। কি করে? প্রত্যেকের বয়স 6 বছর আগে 6 করে কম ছিল, তাই না? দুজনের মোট কত কম ছিল? 6 গুণ 2 12 কম ছিল, অর্থাৎ 6 বছর আগে তাদের সমষ্টি কত ছিল? 12 কম করে দাও, তার মানে 120 ছিল। ঠিক আছে, বুঝতে পেরেছো? আর সেই অনুপাতই বলে দিয়েছে 9:11। অনুপাত কত বলে দিয়েছে? 9:11। অনুপাত থেকে সমষ্টি কত ছিল? দাদা অনুপাত থেকে 20 ইউনিট ছিল, 20 ইউনিটের মান 120 বলে দিয়েছে। দাদা কত গুণ? 6 গুণ। ঠিক আছে, তাহলে 9 ইউনিটের মান বের করো। 9 এর 6 গুণ মানে 54, 11 6 গুণ মানে 66। এটা কি দাদা? এটা হলো 6 বছর আগের বয়স, 6 বছর আগের বয়স। বর্তমান বয়স কি করে বের করবে? দাদা 6 করে যুক্ত করে দেবো, 6 যুক্ত করে দাও, 6 যুক্ত করে দাও। বর্তমান বয়স হলো 60 এবং 72। এদের অনুপাত বের করতে বলছে, বের করো। তাহলে 12 দ্বারা কাট করো, 12 দ্বারা কাট করলে 5, 12 দ্বারা কাট করলে 6, 5:6 হবে আমাদের উত্তর। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার সেকেন্ড মেথড, আমরা অপশনের সাহায্যে
এই প্রশ্নটির উত্তর বের করতে পারি। দেখো কিভাবে করব, ভালো করে দেখবে কিন্তু। হ্যাঁ, সবসময় অপশন টেস্টের সাহায্যে হবে না, সবসময় অপশন টেস্টের সাহায্যে হবে না, তোমাকে প্রথম অ্যাপ্রোচটা জানতেই হবে। ঠিক আছে, এবার দেখো অপশন টেস্টের সাহায্যে কিভাবে করবে। এখানে বলেছে 6 বছর আগে এ এবং বি এর বয়সের অনুপাত ছিল 9:11, 9:11। তার মানে প্রথম জন ছোট, দ্বিতীয় জন বড়, প্রথম জন ছোট, দ্বিতীয় জন বড়। হ্যাঁ দাদা, 6 বছর আগে প্রথম জন ছোট ছিল, বর্তমানেও প্রথম জন ছোট, সব সময় প্রথম জনই ছোট থাকবে, তাই কি না? যে ছোট তো সব সময় ছোট, যে বড় তো সব সময় বড়, তাই তো? এখানে দেখো প্রথম অপশনে দেখো 5:3 বলেছে, মানে প্রথম জনকে বড় করে দিয়েছে, চলবে না তো। বাকিগুলো ঠিক আছে, ঠিক আছে। এবার বাকিগুলো তাহলে কিভাবে কাজ করব দেখো। আমাদের বর্তমান বয়সের সমষ্টি বলে দিয়েছে 132। কত বলে দিয়েছে? 132 বলে দিয়েছে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে অনুপাত থেকে যে সমষ্টিটা পাবো, অনুপাত থেকে যে সমষ্টিটা পাবো, সেই সমষ্টি দ্বারা 132 পুরোপুরি ভাগ যেতে হবে, তাই না? এখানে দেখো 5:6, 5:6 অনুপাত থেকে সমষ্টি কত? 11। অনুপাত থেকে সমষ্টি কত? 11। দেখো 11-র 12 গুণ করলে আমরা 132 পেয়ে যাচ্ছি। তাহলে এটা আমাদের হতে পারে, এটা উত্তর হতে পারে। তারপরে এগুলো চেক করি। 2, 7, 9 হলো। দেখো 9-এর মাল্টিপল আছে কি? না দাদা, 9 দিয়ে ভাগ যায় না, তাহলে এই অপশনটা কাট হয়ে যাবে। ঠিক আছে, পরেরটা দেখো 3:5, তার মানে 8 হলো। কত হলো? 8 হলো। 8 দিয়ে ভাগ যায় কি? না দাদা, 8 দিয়ে ভাগ যায় না, তাহলে এটাও হবে না। অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশনটি সব সময় তোমাকে সাহায্য করবে না, কিন্তু এটাও জানতে হবে। বুঝতে পেরেছো? ওকে, নেক্সট নেক্সট দেখো লাভ ক্ষতির অঙ্ক। একটি বস্তু এত % ক্ষতিতে বিক্রয় করলে বিক্রয় মূল্য হয় এত টাকা, বস্তুটিকে কত টাকায় বিক্রয় করলে এত % লাভ হবে। ঠিক আছে, দেখো প্রথমে লস বলে দিয়েছে কত? লস বলে দিয়েছে 14.28%। এটা মানেটা কি দাদা? এটা মানে হলো 1/7, জানো তো? হ্যাঁ দাদা জানি। আর দ্বিতীয় লাভ কত বলেছে? 6.6667ও থাকতে পারে এখানে। ঠিক আছে, এটা মানে 1/15, জানো তো? অবশ্যই জানতে হবে তোমাকে। দেখো আমরা এখানে একটা কাজ করি দাদা। কি কাজ? কস্ট প্রাইসকে ধরে নিই, কস্ট প্রাইসকে ধরে নিই দাদা। কি ধরবো, কি ধরবো? চলো দেখে নিই। কস্ট প্রাইসকে এমন একটা ভ্যালু ধরবো যেটা 7 দ্বারা কাট যাবে। আবার আমি কস্ট প্রাইসকে মাঝখানে রাখছি নিজের সুবিধার্থে। ঠিক আছে, 7 দ্বারা কাট যাবে, আবার 15 দ্বারা কাট যাবে। এদের লসাগু ধরে নিই। এদের লসাগু কত? 105। এদের লসাগু কত? 105। ঠিক আছে, এবার দেখো সেলিং প্রাইস 1 কি হবে? সেলিং প্রাইস 1 কি হবে? দেখো প্রথমে ক্ষতিতে বিক্রি করছে। হ্যাঁ দাদা, কত ক্ষতি দাদা? 1/7। 105-এর 1/7 করা মানে কত দাদা? 15 হবে। ঠিক আছে, তাহলে 15 ক্ষতি মানে 90 টাকায় বিক্রি করবে। ঠিক আছে দাদা, সেলিং প্রাইস 2 কি হবে? সেলিং প্রাইস 2 দাদা দেখো 1/15 লাভ হচ্ছে, 1/15 লাভ। 1/15 করলে কত হবে দাদা? 1/15, 105-এর 1/15 মানে 7, 7 লাভ হচ্ছে, অর্থাৎ 112। কত হবে? 100। ঠিক একদম দাদা। এবার দেখো প্রথম প্রথম বিক্রয় মূল্যটা জানা আছে। কত জানা আছে? 7920। তাহলে এই 90 ইউনিটের মান জানা আছে 7920। ঠিক আছে, এবার দেখো কত গুণ হচ্ছে। 0 0 কাট করতে পারো? হ্যাঁ দাদা কাট করতে পারি। 9-এর 8 গুণ মানে 72, 7 2 9-এর 8 গুণ 88 গুণ হচ্ছে, 88 গুণ হচ্ছে। ঠিক আছে, এবার তোমাকে দ্বিতীয় সেলিং প্রাইসটা বের করতে হবে। 88 গুণ করে দাও, তো 88 গুণ করলাম, কত হবে? কত হবে দেখো, তো 12 গুণ 88, অথবা একটা কাজ করো
তুমি অষ্টআশির টেবিল তো মুখস্থ নেই? না দাদা মুখস্থ নেই। তাহলে এটাকে 4 দ্বারা গুণ করো, 4 দ্বারা গুণ করলে 448 মুখে মুখে হবে, হ্যাঁ দাদা হবে। আর এটাকে 4 দ্বারা ভাগ করে দাও, 4 দ্বারা ভাগ করলে কত হবে? 4 দ্বারা ভাগ করলে 22 হয়ে যাবে, একটাকে গুণ করলে একটাকে ভাগ করলে। এবার 22-এর টেবিল তো মুখস্থ নাকি? 22-এর 8 গুণ কত হবে? 22-এর 8 গুণ দেখো মুখস্থ না থাকলেও করতে পারবে, 182, 176, তাই তো? 176, 176-এর 6 হাতে থাকে 17, 22-এর 4 গুণ, 22-এর 4 গুণ মানে 88, 88 আর 17, 88 আর 17 105, তাই তো? হাতে থাকে 10, দেখো 22-এ 4 গুণ 88, 88 আর 10 98, 98, 56 হবে আমাদের উত্তর। বুঝতে পেরেছো? খুব সুন্দর একটি প্রশ্ন, ঠিক আছে? এই টাইপের প্রশ্নকে এইভাবেই সলভ করবে, খুব তাড়াতাড়ি হবে, তোমাকে কস্ট প্রাইস আলাদাভাবে বের করার দরকার নেই, ঠিক আছে? এবার এটাকে অপশন টেস্টের সাহায্যে সলভ করা যেত, অপশন টেস্টের সাহায্যে সলভ করা যেত, করবে? থাক, এটাকেই করো। ওকে, তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ। হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে দাদার ম্যাথস একাডেমি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং খুব ভালো করে পড়াশোনা করছো। আজ থেকে এই চ্যানেলে আমরা নতুন একটি সিরিজ শুরু করছি, এক্সাম অ্যাপ্রোচ সিরিজ। এই সিরিজের মধ্যে প্রত্যেকটি টপিকের ডিফিকাল্ট কোশ্চেনকে কি করে তাড়াতাড়ি সলভ করা যেতে পারে সেই অ্যাপ্রোচ আমরা শিখে নেব। খুব ইম্পর্টেন্ট একটি সিরিজ, প্রত্যেকটি ক্লাসকে খুব মনোযোগ সহকারে অ্যাটেন্ড করবে, অনেক কিছু শিখতে পারবে। আজকের ক্লাসে চক্রবৃদ্ধি সুদের 3টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। ভিডিওটিকে প্রথমে পজ করবে এবং নিজে সলভ করার চেষ্টা করবে, ঠিক আছে? তবে চলো আজকের লেসন আমরা শুরু করি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? দেখো, প্রথমে প্রশ্নকে ভালো করে পড়ো। একটি নির্দিষ্ট মূলধনের 6 বছরের চক্রবৃদ্ধি সুদ 4000 টাকা এবং 12 বছরের চক্রবৃদ্ধি সুদ 9600 টাকা, আসল কত টাকা? ঠিক আছে, আসল বের করতে বলেছে। ওকে, এক্সাম অ্যাপ্রোচ কেমন হবে এটা শিখবো আমরা। দেখো, সময় এবং চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে? সময় এবং চক্রবৃদ্ধি সুদ যদি n বছরের চক্রবৃদ্ধি সুদ x টাকা হয় এবং 2n বছরের চক্রবৃদ্ধি সুদ y টাকা হয়, তবে আসল আমরা ডাইরেক্ট বের করতে পারি। কিভাবে? দেখো, p ইকুয়াল টু হবে x স্কোয়ার ডিভাইড y মাইনাস 2x, x স্কোয়ার ডিভাইড y মাইনাস 2x, ঠিক আছে? কোনো বইয়ের মধ্যে এই রিলেশন পাবে না, বেসিক কনসেপ্ট থেকে তোমাদের জন্য এটি আনা হয়েছে, ঠিক আছে? দেখো, এখানে সময়টা দেখো কি আছে দাদা, সময়টা 6 বছর এবং 12 বছর। তাহলে দেখো n বছর এবং 2n বছর, তাহলে n ইকুয়াল টু 6 আর 2n আছে 12, আছে না? দ্বিগুণ আছে না? হ্যাঁ দাদা আছে, ঠিক আছে? 6 বছরের চক্রবৃদ্ধি সুদ প্রশ্নের মধ্যে কত বলেছে? 4000 বলেছে, তাহলে এক্স এর মান হলো 4000 টাকা। ওয়াই এর মান কত? 12 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? 9600 টাকা, ঠিক আছে? ভ্যালু বসিয়ে দাও, অ্যান্সার চলে আসবে। ওকে, তাহলে পি ইকুয়াল টু কি হবে? ভ্যালু বসাই। দেখো, এক্স মানে 4000 আছে, তাহলে 4000 স্কোয়ার, 4000 স্কোয়ার। ওকে, একবার লিখছি, তুমি ডায়লগও করতে পারো, কোনো অসুবিধা নেই। y মাইনাস 2x অর্থাৎ 9600 থেকে 2x বাদ দিতে হবে, 9600 মাইনাস 2x, দেখো কত হবে? 8000 হবে না? 4000-এর দ্বিগুণ 8000, হ্যাঁ দাদা। ওকে, এবার দেখো 4-এর স্কোয়ার মানে কত দাদা? 16, তো 3টা জিরো আছে, কটা জিরো হয়ে যাবে দাদা? 6টা জিরো হয়ে যাবে। কটা জিরো হবে দাদা? 6টা জিরো হবে, ঠিক আছে? আর নিচে দাদা 1600, নিচে কত? 1600,
ঠিক আছে, একদম। দুটা শূন্য কাট হয়ে গেল, দুটা শূন্য কাট হলো। 16কে 16 দ্বারা ডিভাইড করলে 1, কটা শূন্য আছে তো? 4টা শূন্য আছে, 1 2 3 4, অর্থাৎ উত্তর হবে অপশন নাম্বার সি। বুঝতে পেরেছো? কেমন লাগলো? নিশ্চয়ই ভালো। এত সুন্দর অ্যাপ্রোচ নিয়ে এসেছি, ভালো তো লাগবেই। এবার দেখো, একটি নির্দিষ্ট মূলধনের 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 544 টাকা এবং 4 বছরের চক্রবৃদ্ধি সুদ এত টাকা, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত? বার্ষিক চক্রবৃদ্ধি সুদের জন্য তোমাকে কি দরকার? আসল দরকার এবং 1 বছরের সুদ দরকার, প্রথম বছরের সুদটা দরকার, তাই না? হ্যাঁ দাদা। তাহলে দেখো, আসল তো দরকার পড়ছে না, আসলটা আমরা বের করি। আসল কি করে বের করবে এখনই শিখেছি। 2 বছরের চক্রবৃদ্ধি সুদ জানা আছে, 4 বছরের চক্রবৃদ্ধি সুদ, 2 থেকে 4 মানে দ্বিগুণ হলো কি না? হ্যাঁ দাদা, আসল বের করতে পারবো, সময়টা দ্বিগুণ হচ্ছে, তাহলে আসল বের করতে পারবো। তাহলে পি ইকুয়াল টু কি হবে? এক্স স্কোয়ার ডিভাইড বাই ওয়াই মাইনাস 2x। এক্স কি আছে? 544, 544-এর স্কোয়ার মানে 544 গুণ 544 লিখতে পারি? হ্যাঁ দাদা পারি, কোনো অসুবিধা নেই তো? না দাদা নেই। y মাইনাস 2x অর্থাৎ 1232.5 মাইনাস 2x, x এর মান 544, দ্বিগুণ করো 1088, কত আসছে? 1088। ঠিক আছে, একদম। এবার দেখো কত আসে, 544 গুণ 544 ডিভাইড, এবার এটাকে 1100 ধরো। 1232.5 থেকে 1100 গেলে 132.5, পরে 12 যুক্ত করে দাও, 144.5। ক্যালকুলেশনের ক্লাসে এগুলো আমি শিখিয়েছি, তাই না? এবার দেখো, 0.5 আছে না, আমরা ইন্টিজারে নিয়ে আসি, ভালো হবে। 2 দ্বারা গুণ করে দিলাম, কিন্তু নিচে 2 দ্বারা গুণ করলে উপরে তো 2 দ্বারা গুণ করতে হবে না, ভ্যালু তো সেম রাখতে হবে না? ওকে। এবার দেখো, এবার দেখো এই 144.5-এর দ্বিগুণ কত হয়? 289, 289 মানে 17-এর স্কোয়ার, 17 গুণ 17, 17 দ্বারা এটা কাট যাবে, 17 দ্বারা কাট গেলে 17 বার, এটা 17 দ্বারা কাট করো, 17-এর 3 গুণ 51, 3 4, 17-এর দ্বিগুণ। আবার 17 দ্বারা এটাকে কাট করো, দেখো 32 গুণ 32 1024 গুণ 2 2048, কত হলো? তা আসল হলো 2000, আসল কত হলো? 2048 হলো। ঠিক আছে, এবার দেখো, আসল জানি, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ জানি, তাহলে 2 বছরের অনুপাতটা বলতে পারবো দাদা। কার অনুপাত? আসল এবং সুদ আসলের অনুপাত, আসল এবং সুদ আসলের অনুপাত 2 বছরের, পারবো কি না? পারবো। 2 বছরের অনুপাত কার? আসল এবং সুদ আসল। ঠিক আছে, দেখো আসল কত? 2048 আছে। ঠিক আছে, সুদ যুক্ত করে দাও, তো সুদ যুক্ত করলে কত হবে? 2592 হবে। দেখো যুক্ত করো 2048 সঙ্গে 540, মুখে মুখে করতে হবে এগুলো। ঠিক আছে, মুখে মুখে ট্রাই করবে। ওকে, এবার এটা কাট করো, কত দ্বারা কাট করব? 16 দ্বারা যাচ্ছে, 16 দ্বারা বা 8 দ্বারা কাট করো না, 8-এর দ্বিগুণ মানে 16, 4 4, 8-এর 5 গুণ 4 8, 8-এর 6 গুণ। ঠিক আছে, ওকে। এবার এটা দেখো, 8 দিয়ে 3 অষ্টে 24, 1 9, 8-এর দ্বিগুণ মানে 16, 3 2, 3 2, 4 অষ্টে 32, 256, 324, আরও কাট করতে পারো, আরও কাট করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু দেখো এটা সুন্দর একটা ভ্যালু চলে এসেছে, কি এটা মানে 16 স্কোয়ার, এটা মানে 18 আসছে না? আসছে তো। ঠিক আছে, 2 বছরের রেশিও আছে 16 স্কোয়ার 18 স্কোয়ার, তাহলে 1 বছরের রেশিওটা কি হচ্ছে? 1 বছরের রেশিও কি হবে? 2 থেকে 1 যাচ্ছে, তাহলে স্কোয়ার রুট করে দাও, স্কোয়ার রুট করলে 16 18, 16 থেকে 18, কাটাকাটি করতে পারো তোমার ইচ্ছা, করে দাও চলো। 2 দিয়ে কাট করো 8, 2 দিয়ে কাট করো 9, 8:9 হলো? হ্যাঁ দাদা হলো। তাহলে সুদ কত? 1 বছরের সুদ কত? 1 টাকা। আসল কত? 8 টাকা। 1/8 মানে 12.5, কত? 12.5%। ঠিক আছে,
খুব সুন্দর একটি অ্যাপ্রোচ আমরা শিখে নিলাম। ঠিক আছে, বুঝতে পেরেছো? এগুলো কিন্তু ডিফিকাল্ট কোশ্চেন, ডিফিকাল্ট কোশ্চেন। ঠিক আছে, চলো, কিন্তু আমরা খুব ইজিলি সলভ করতে পারছি। তারপরে দেখো, একটি নির্দিষ্ট মূলধনের 8 বছরের চক্রবৃদ্ধি সুদ 400 টাকা এবং 16 বছরের চক্রবৃদ্ধি সুদ এত টাকা। একই মূলধনের একই সুদের হারে 20 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? দেখো, এখান থেকে দেখো, ভালো করে ফোকাস করো। 8 বছর এবং 16 বছর দ্বিগুণ আছে না সময়টা? হ্যাঁ দাদা। তাহলে আমরা এখান থেকে আসল বের করতে পারবো। আসল আগে বের করো, আসল আগে বের করো। দেখো, 8 বছরের চক্রবৃদ্ধি সুদ 400, 16 বছরের 1300। তাহলে 400 এর স্কোয়ার করতে হয়, এক্স এর স্কোয়ার না, n বছরের সুদ। 400 এর স্কোয়ার ডাইরেক্ট লিখতে পারো 16, ঠিক আছে, অথবা 400 গুণ 400 লিখে দাও, চলো, কোনো অসুবিধা নেই। দেখো, 400 গুণ 400, ওকে। এবার y মাইনাস 2x, y মাইনাস 2x অর্থাৎ 1300, x মানে কত? 400 আছে না, 400 এর দ্বিগুণ করো 800, ঠিক আছে। 400 গুণ 400 আর নিচে 500, সে কত? 500, তাই না? শূন্য কাট গেল, 5 দিয়ে কাট করো 80 বার, 80 গুণ 4 320। আসল মাত্র 320 টাকা, ঠিক আছে, আসল মাত্র 320 টাকা, ওকে। এবার তোমাকে বলেছে 20 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? 20 বছরের চক্রবৃদ্ধি সুদটা কত হবে? ঠিক, তো কি কি জানা আছে দাদা? জানা আছে 8 বছরের, জানা আছে 8 বছরের, হ্যাঁ, 16 বছরের, আর বের করতে বলেছে 20 বছর, বের করতে বলেছে 20। এবারে দেখো, এখানে গ্যাপটা কত আছে? 8 বছরের গ্যাপ আছে, আর এখানে আছে 4 বছরের গ্যাপ, ঠিক আছে, 4 বছরের গ্যাপ। এদেরটা জানা আছে অ্যামাউন্ট, এদের জানা আছে। এখানে এখানে অ্যামাউন্ট কত? তো এখানে অ্যামাউন্ট দেখো, 8 বছর পর অ্যামাউন্ট কত হবে? আসল 320, এটা 400 আছে, সুদ 400, 720 হলো না, 720। দেখো, 16 বছর পর কত হবে? 16 বছর পর কত হবে? এই 320 টাকাটা কত হয়ে যাবে? সুদ পাওয়া যাবে 1300 টাকা। তাহলে 320 1300 মানে 1620 হবে না দাদা? হবে, ঠিক আছে, হবে তো। এটা কাট, কাট করো, কাট করলে 2 দিয়ে কাট করলে 36, 2 দিয়ে কাট করলে 81। এবার এটা দেখো, 6 এর স্কোয়ার লিখতে পারি, 9 এর স্কোয়ার লিখতে পারি, তো পারি তো। তাহলে স্কোয়ার কেন লিখলে বলছি, দেখো, 8 থেকে 4, 8 থেকে 4, এখানে গ্যাপটা কত আছে? 4, 8 আছে 6 স্কোয়ার থেকে 9 স্কোয়ার, এটা হাফ হচ্ছে না? এটা হাফ হচ্ছে না? হ্যাঁ দাদা, হাফ হচ্ছে। তাহলে এখানে যে রেশিওটা আসবে, এখানে যে রেশিওটা আসবে, এটা কি আসবে? হাফ আসবে। এই স্কোয়ার রুট করে দাও, স্কোয়ার সময়টা হাফ হচ্ছে, তাহলে এখানে স্কোয়ার রুট করে দাও। আমরা যেমন 2 বছরেরটা যদি জানি, এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে 1 বছরে কি করে বেরিয়ে এ ইস টু বি, স্কোয়ার রুট করে দিই না? ঠিক একইভাবে তাহলে এখানে কি চলে আসবে? 6:9, এখানে আসবে 6:9, ঠিক আছে, 6:9। 16 বছরের অ্যামাউন্টটা যদি 6 হয়, তাহলে 20 বছরের অ্যামাউন্টটা 9। তুমি এটা কাটাকাটি করতে পারো, কাটাকাটি করলে 3 দিয়ে দেখো 2 বার, 3 দিয়ে 3 বার, 2:3 চলে আসছে, 2:3 আসছে। কি জানা আছে? তো 16 বছর পর টাকাটা কত হচ্ছে সেটা জানা আছে। কত? 1620 টাকা। 16 বছর পর 1620 টাকা, এই তো করেছিলাম, তাই না? 16 বছর পর 1620 টাকা হয়, এটা 1620 টাকা হয়। কত গুণ? দেখো, 81 দ্বিগুণ 800, এটা করো, কত? 2430। কত আসছে? 2430। 20 বছর পর 2430 হচ্ছে। কি এটা দাদা? এটা না অ্যামাউন্ট, অ্যামাউন্ট, তাই না? তাহলে অ্যামাউন্ট যদি 2430 টাকা হয়, তাহলে সুদটা কত হবে? তো সুদ এই 2430 থেকে 320 বাদ দিয়ে দাও, 2430 থেকে 320 বাদ দিয়ে দাও, ব্যাস 2110।
কত হবে 2110। ডান। বলো কেমন লাগলো? শুধুমাত্র কোশ্চেনকে সলভ করাই আমাদের উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য হলো কম সময়ের মধ্যে সলভ করা। যেমন এই প্রশ্নটিকে যদি বেসিক মেথডের সাহায্যে সলভ করো, সলভ তো হয়ে যাবে কিন্তু অনেকটা সময় লাগবে, তাহলে এর এক্সাম অ্যাপ্রোচের উপরে কাজ করতে হবে, তাই না? যদি বেসিক মেথডের সাহায্যে কেউ সলভ করে তাহলে কিভাবে করবে চলো আগে দেখে নিই, তারপরে আমাদের অ্যাপ্রোচ দেখব। ঠিক আছে? বলেছে দুটি বস্তুর প্রত্যেকটির বিক্রয় মূল্য 18,602 টাকা, একটি 20% লাভে অপরটি 10% ক্ষতিতে বিক্রয় করেন, সমগ্র লেনদেনে কত শতাংশ লাভ অথবা ক্ষতি হয়? ঠিক আছে, দেখো এখানে কস্ট প্রাইস এবং সেলিং প্রাইস এই দুটি বিষয় নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, প্রথমটি সেলিং প্রাইস কত? 18,602 টাকা। দ্বিতীয়টি সেলিং প্রাইস কত? 18,602 টাকা। প্রত্যেকটির বিক্রয় মূল্য 18,602 টাকা। ঠিক আছে, প্রথমটিতে 20% লাভ হচ্ছে, 20% লাভ হচ্ছে, এখান থেকে আমরা প্রথমটির কস্ট প্রাইস বলতে পারবো, তাই কি না? পারবো তো? হ্যাঁ দাদা পারবো। দ্বিতীয়টিতে 10% ক্ষতি হচ্ছে, 10% ক্ষতি হচ্ছে, এখান থেকে আমরা দ্বিতীয়টির ক্রয় মূল্য বের করতে পারবো, তাই তো? তাহলে বস্তু দুটির মোট ক্রয় মূল্য বের করতে পারবো। হ্যাঁ দাদা পারবো। মোট বিক্রয় মূল্য বের করতে পারবো, পারবো তো? হ্যাঁ দাদা পারবো। ঠিক আছে, তারপরে এখানে ওভারঅল চেঞ্জটা চলে আসবে, অ্যান্সার তো চলে আসবে নো ডাউট, কিন্তু কতটা সময় লাগবে? আমাদের এক্সাম অ্যাপ্রোচের উপরে কাজ করতে হবে। দুটি অ্যাপ্রোচ দেখাবো, প্রথমটি রেশিও মেথড, দ্বিতীয়টি আমাদের ইউনিক মেথড, একদম কোথাও পাবে না। ঠিক আছে, চলো দেখে নিই। দেখো প্রথমে রেশিও মেথডটা দেখি। কি বলেছে? 20% লাভে বিক্রয় করেন, তাই না? আর প্রত্যেকটি বিক্রয় মূল্য একই আছে। এটা কি কাজে লাগাবো? প্রত্যেকটি বিক্রয় মূল্য, এই ভ্যালুর কোনো কাজ নেই এখানে, এই ভ্যালুর কোনো কাজ নেই এখানে। ওকে, দেখো 20% লাভ বলেছে। হ্যাঁ দাদা 20% মানে 20% মানে 1/5, জানো তো? হ্যাঁ দাদা জানি। তাহলে এখান থেকে কস্ট প্রাইস এবং সেলিং প্রাইসের রেশিও বলতে পারবো। দেখো কস্ট প্রাইস যদি 5 হয়, লাভ বলেছে না, কত লাভ হবে? 1 লাভ হবে। 1 লাভ হলে কত হয় বিক্রয় মূল্য? দেখো 5 যোগ 1 মানে 6। তারপরে 10% ক্ষতি বলেছে, 10% ক্ষতি বলেছে, 10% মানে 1/10, অর্থাৎ 10 যদি ক্রয় মূল্য হয়, 1 হলো ক্ষতি, ক্ষতি কত? 1 হবে, 1 কমিয়ে দাও, তাহলে বিক্রয় মূল্য হবে 9। ঠিক আছে, প্রশ্নের মধ্যে কি বলেছে? বলেছি বিক্রয় মূল্য একই, প্রত্যেকটি বিক্রয় মূল্য 18,602, কারণ বিক্রয় মূল্য একই আছে না, বিক্রয় মূল্যকে সেম করো। দেখো এখানে 6, এখানে 9 চলবে না, তাহলে এই প্রথম রেশিও আর দ্বিতীয় রেশিওকে কত দ্বারা গুণ করতে হবে? দেখো 6 আর 9 লসাগু কত? 18, তাহলে এটাকে 18 বানানোর জন্য 3 দ্বারা গুণ করব, কিন্তু একটি পদকে গুণ করলে অপরটিকে তো গুণ করতে হবে না। হ্যাঁ দাদা, আর এটাকে 18 বানানোর জন্য 2 দ্বারা গুণ করব, এটাকে গুণ করেছি তাহলে এখানেও গুণ করতে হবে। হ্যাঁ দাদা, তাহলে এখানে দেখো 15 = 18, আর এখানে কত আসবে? 20 = 18। ঠিক আছে, তাহলে দেখো মোট ক্রয় মূল্য কত দাদা? 35 টাকা। মোট বিক্রয় মূল্য কত দাদা? 36 টাকা, তাই না? 18 18 34, 15 20 35, তাহলে ক্ষতি তো হবে না, ক্ষতি তো হবে না। ঠিক আছে, এবার দেখি কত লাভ হচ্ছে। দাদা 1 ইউনিট লাভ হচ্ছে, 1 ইউনিট লাভ হচ্ছে। ক্রয় মূল্য কত? মোট ক্রয় মূল্য 35, পার্সেন্টেজে কনভার্ট করতে হবে, তাহলে 100% দ্বারা গুণ করব, 100% দ্বারা গুণ করব। ঠিক আছে, তো কাট করি, 5 দিয়ে 7 বার, 5 দিয়ে 20 বার। দেখো 7-এর দ্বিগুণ মানে 14, ভাগশেষ কত? 6, 7 দিয়ে ভাগ করেছি, 2 পূর্ণ 6/7। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? ওকে, এবার দেখাবো আমাদের ইউনিক মেথড। রেশিও মেথড গেল, সবসময় ইজি হবে না রেশিও মেথডের সাহায্যে,
কিন্তু এখন যেটা দেখাবো সেটা সহজে ইজি হবে খুব, ঠিক আছে? দেখো, সেলিং প্রাইস যখন সেম হবে, ঠিক আছে, সেলিং প্রাইস SP1 ইকুয়াল টু SP2 যখন, তখন আমরা কিভাবে করবো? সাপোজ এখানে পার্সেন্টেজের সেলিং প্রাইস হলো X%, ঠিক আছে, পার্সেন্টেজের সেলিং প্রাইস হলো X%, আর এখানে পার্সেন্টেজের সেলিং প্রাইস হলো Y%, ঠিক আছে। ওভারঅল কিভাবে বের করবে? দেখো, প্রথমে আমরা ওভারঅল সেলিং প্রাইস বের করব, ওভারঅল সেলিং প্রাইস বের করব, ওভারঅল সেলিং প্রাইস পার্সেন্টেজ SP পার্সেন্টেজ বের করতে পারি কি করে? 2xy বাই এক্স প্লাস ওয়াই, 2xy বাই এক্স প্লাস ওয়াই, ঠিক আছে। ওকে, দেখো এখানে 20% লাভ বলেছে, হ্যাঁ 20% লাভ বলেছে। 20% লাভ মানে পার্সেন্টেজে সেলিং প্রাইস কত হবে? 120%, হ্যাঁ দাদা হবে, তাই না? দেখো 10% ক্ষতি বলেছে, পার্সেন্টেজে সেলিং প্রাইস কত? 90%। ওকে দাদা, এক্স এর মান 120, ওয়াই এর মান 90, ভ্যালু বসে দাও। 2 ইন্টু 120 ইন্টু 90 ডিভাইড বাই 120 প্লাস 90, 210, 210, ঠিক আছে। 0 0 কাট করলাম, 3 দিয়ে কাট করি 7 বার, 3 দিয়ে কাট করি 4 বার, ঠিক আছে। কত থাকছে? 720 ডিভাইড বাই 7, ঠিক আছে, এত পার্সেন্ট। ওকে, এত পার্সেন্ট। এবার দেখো 7 দিয়ে যদি সলভ করা হয়, 7 দিয়ে যদি সলভ করা হয় তাহলে 100 বার, 100 যোগ 20/7, ঠিক আছে। এটা কি? এটা কি? সেলিং প্রাইস, ওভারঅল সেলিং প্রাইসটা, ওভারঅল সেলিং প্রাইস পার্সেন্টেজটা, ঠিক আছে। 100 তো আমাদের কস্ট প্রাইস গেল, তাহলে এটা কি হবে? এটা প্রফিটটা। তাহলে প্রফিট কত হলো? প্রফিট হলো 20/7%, প্রফিট হলো 20/7%, অর্থাৎ 7-এর দ্বিগুণ মানে 14, 6 থাকে ভাগশেষ 7 দ্বারা ভাগ করেছে, 2.6/7%। বুঝতে পেরেছো সকলে? কেমন লাগলো কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ। একটি বস্তুর চিহ্নিত মূল্য ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি যদি ছাড় এবং ক্ষতির অনুপাত 5:3 হয়, তবে ক্ষতি শতাংশ কত? খুব সুন্দর একটি প্রশ্ন। প্রথমে ভিডিওটিকে পজ করো এবং নিজে সলভ করার চেষ্টা করো, ঠিক আছে। দেখো প্রথম লাইনটি খুব ভালো করে পড়ো। একটি বস্তুর চিহ্নিত মূল্য ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি। এখান থেকে কোন রাশি দুটির অনুপাত বলতে পারবে বলো? ক্রয় মূল্য এবং চিহ্নিত মূল্যের অনুপাত, তাই না? ক্রয় মূল্য কস্ট প্রাইস এবং মার্ক প্রাইসের রেশিও তুমি বলতে পারবে। দেখো 20% বেশি বলেছে, 20% মানে 1/5, 20% মানে 1/5, অর্থাৎ 5 যদি কস্ট প্রাইস হয়, মার্ক প্রাইস 20% বেশি মানে 1 বেশি, তাহলে মার্ক প্রাইস হবে 6, ঠিক আছে। 5 হলো কস্ট প্রাইস, তাহলে মার্ক প্রাইস হবে 6, তাই তো? আর কি জানা আছে? দেখো দ্বিতীয় লাইন পড়ো। যদি ছাড় এবং ক্ষতির অনুপাত 5:3 হয়, তবে ক্ষতি শতাংশ কত? ঠিক আছে, ক্ষতি শতাংশ কত? অনুপাত জানা আছে, ছাড় ডিসকাউন্ট এবং ক্ষতি লসের কত আছে? 5:3 আছে, 5:3 আছে, ঠিক আছে। এবার দেখো ছাড় মানে কি? ছাড়, ছাড় মানে হলো মার্ক প্রাইস এবং সেলিং প্রাইসের মধ্যে ডিফারেন্সটা, সেটাই তো ছাড় না? হ্যাঁ দাদা। আর ক্ষতি মানে কি দাদা? ক্ষতি মানে হলো কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস, তাই তো? একদম দাদা। এবার তুমি একটু ভালো করে দেখো দাদা, কি যদি এদের মধ্যে ডিফারেন্স নাও তাহলে এমপি মাইনাস সিপি পেয়ে যাবে। হ্যাঁ দাদা পাবো তো। আর এদের মধ্যে যদি ডিফারেন্স নাও তাহলে দেখো এসপি এসপি কাট হয়ে যাবে, এমপি মাইনাস
এমপি মাইনাস সিপি পাবো। হ্যাঁ দাদা পাবো তো, ঠিক আছে। হর, লব এবং হরের মধ্যে ডিফারেন্সটা একই আছে না, লব এবং হরের মধ্যে ডিফারেন্সটা একই আছে না, এমপি মাইনাস সিপি কে বোঝাচ্ছে তো। হ্যাঁ দাদা, তাহলে এখানে দেখো ডিফারেন্স কত আছে 1, আর এখানে ডিফারেন্স কত আছে 2। চলবে না, একই হতে হবে, যেহেতু ডিফারেন্স একই রাশিকে বোঝাচ্ছে। হ্যাঁ দাদা, তাহলে এটাকে 2 বানাও। 2 কি করে বানাবে, 2 দ্বারা গুণ করে দাও, 12/10 কত আসবে, 12/10। ঠিক আছে, কি বের করতে বলেছে দাদা, ক্ষতি শতাংশ কত, লস পার্সেন্টেজ বের করতে বলেছে। লস পার্সেন্টেজ কি করে বের করে দাদা, লসকে উপরে লিখবো আর নিচে লিখবো সিপি কে পার্সেন্টেজে কনভার্ট করার জন্য 100% দ্বারা গুণ করব। ঠিক আছে, এবার দেখো আমরা তো রেশিওতে স্যাটিসফাই করিয়েছি না, তাহলে ডাইরেক্ট ভ্যালু পুট করতে পারি। এখন লস কত বলতে পারি, লস বলতে পারি 3 ইউনিট, লস বলতে পারি 3 ইউনিট, আর সিপি কত বলতে পারি 10 ইউনিট। ঠিক আছে, তোমার ইচ্ছা 100% দ্বারা গুণ করতে পারো, অথবা 3/10 30% ডাইরেক্ট বলতে পারো, তোমার ইচ্ছা। ঠিক আছে দাদা, 0 0 কাট করে দিলাম, কত হয়ে যাবে, 30% হয়ে যাবে। বুঝতে পেরেছে সকলে? কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ওকে, চলো, থ্যাংক ইউ।